প্লিজ আপনার কালো ছায়া আমার জীবনে আর না পড়ুক। অনেক কষ্টের পরে সুখ খুঁজে পেয়েছি আমি। আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি সেই মেয়ে যে মেয়ে আমি সারা পৃথিবীর কাউকে চিনত না। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তোমার রিয়াকশন সম্পূর্ণ অন্যরকম হবে, কিন্তু এমন হবে আমার কল্পনাতেও ছিল না। মানুষ এতটা চেঞ্জ কিভাবে হতে পারে? মানুষ চেঞ্জ হয় তাই বলে এতটা চেঞ্জ? আমি সেই মেয়ে যে আর আজ আপনার মিথ্যে অভিনয় ভুলছে না। আমি অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাই না। আপনি চান প্লিজ। আমি তোমার অতীত হয়ে গেলাম, অথচ তুমি আমার বর্তমান হয়েই রয়ে গেলে। আমি আপনার ব্যাপারে মুখ খুলতে চাইছি না। আমি এখন বিবাহিত। আমার জীবন থেকে বিদেয় হন প্লিজ। আমাকে এত সহজে তুমি বিদায় করতে পারবে না। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, আর তুমি আমাকে ছেড়ে সংসার করছো। কোথায় আছো? কেমন আছো? একটা বার তো জানাতে পারতে। আমি জানাইনি আপনাকে। আমার বিয়ের পরে আপনাকে মেসেজ করেছিলাম। আর আপনি কি করেছিলেন? আপনি নিচে বলতে না পেরে আপনার ওয়াইফকে দিয়ে বলিয়েছেন যে আপনি বিবাহিত। আমি সেসব ব্যাপারে আর কথা বলতে চাইছি না। ওয়াইফ? রিয়েলি? আমার ওয়াইফ কোথা থেকে আসলো? এক্ষুনি আমার বাড়িতে চলো, আমার এলাকায় শুনবে চলো। আমি বিবাহিত কিনা জানতে পারবে তুমি। এখন আর কিছুই জানতে চাই না আমি। আমার জানার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার আগ্রহ আছে। কে তোমাকে বলেছে আমি বিবাহিত? প্লিজ মুগ্ধ, অন্তত এটুকু তো বলো। আপনার গ্রামীণ নাম্বারে মেসেজ করে জানিয়েছিলাম। তারপর অন্য একটা নাম্বার থেকে কল আসে, আর আমাকে সে তুমি সহ তার সমস্ত ছবি দেখিয়েছে। আই জাস্ট হেট ইউ। আমার সেই সিমটা আজ 5 মাস নিখোঁজ। ফোন চুরি হওয়ার পর সিমটা আর পাওয়া যায়নি। এক ফ্রেন্ডের স্মার্ট কার্ড দিয়ে সিম কেনা ছিল। ফ্রেন্ডটার সাথে আর দেখা হয়নি, তাই সিমটাও আর তোলা হয়নি। কেউ তোমার সাথে চালাকি করেছে মুগ্ধ। আমার কাছ থেকে আলাদা করতে কেউ এটা করেছে। কসম, আমি তোমাকে ভালোবাসি, আমি বিবাহিত নই। আমি এই মুহূর্তে সেসব বিষয়ে আর কিছুই জানতে চাইছি না। আমাকে ক্ষমা করুন। আমি কোথাও যাচ্ছি না এখান থেকে। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। আমার জাস্ট বিরক্ত লাগছে অভি। এখনই আয়েশ চলে আসবে। যান আপনি, দোহাই লাগে। আমি আয়েশকে ভীষণ ভালোবাসি। আর আমাকে? আপনি আমার অতীত ছাড়া আর কিছুই না। মুগ্ধ, আমি তোমার অতীত হতে চাই না। আমি তোমার ছিলাম আর আছি। তুমি কি যাবে, নাকি আয়াস আসলে আমি আয়াসকে বলে সবটা ক্লিয়ার করে নিয়ে যাব? হোয়াট? আপনি আয়েশের জন্য অপেক্ষা করবেন? আমি আপনার সাথে পরে দেখা করব। যান এখান থেকে। পরে কখন? পরশু আয়েশ বাসায় থাকবে না। এখন আপনি চান প্লিজ। অভি চলে গেলে ফ্লোর মুছে পরিষ্কার করে ফ্লোরে বসে রইলাম। আমি কিছুতেই অভির সাথে দেখা করতে চাই না, কিছুতেই না। অভি বিবাহিত হোক আর না হোক, তাতে আজ আর আমার কিছুই যায় আসে না। আয়েশ আর অভি মুখোমুখি হলে আয়েশ যদি আমাকে ভুল বোঝে? নিজেকে ভীষণ অসহায় লাগছে। জীবনের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, এর থেকে খারাপ সময় আর বিপদ বোধ হয় কোনো মেয়ের জীবনে আর নেই। কিন্তু অভিও যদি বিবাহিত না হয়, তাহলে ওইসব ছবি কি মিথ্যে ছিল? অভির বিরুদ্ধে কে মিথ্যে বলল? কে আমাকে অভির বিরুদ্ধে দাঁড় করালো? ওই মেয়েটা কে ছিল? কে আছে এর পিছনে? আজ আমি আয়েশকে ভালোবাসি, তবুও অভির কাছে অপরাধী আমি। অভির কাছে ক্ষমা চেয়ে অভিকে বোঝাতে হবে আমার জীবন থেকে সরে যেতে। ঘরের মধ্যে গুটিসুটি মেরে বসে আছি আমি। রান্নাও করিনি কিছুই। দুশ্চিন্তায় হাত পা বরফ হয়ে এসেছে আমার। রান্না করার কথা খেয়ালই নেই। আমি কিভাবে এই বিপদ থেকে বের হব জানি না। ফোন থেকে আরোহীর নাম্বার ডায়াল করে আরোহীকে কল করলাম। দুবার রিং হবার পর আরোহী হেলে তুলে এসে ফোন রিসিভ করে বলল, হাই মুগ্ধ, কি অবস্থা? খুব ঘাবড়ানো কণ্ঠে চাপা উত্তেজনা নিয়ে বললাম, প্লিজ হেল্প মি। আমাকে বাঁচা আরোহী। আরোহী আমার এমন কণ্ঠ শুনে সিরিয়াস হয়ে বলল, এই মুগ্ধ, কি হয়েছে? এত ভয় পেয়ে আছিস কেন? ও এসেছে। ও কি? ও ও অভি। অভি এসছিল আরোহী। আমার বাসায় এসছিল ও। কি বিভৎস চেহারা নিয়ে এসছিল। আরোহী কণ্ঠে বেশ রাগ নিয়ে বলল, জানোয়ারটা ওখানেও চলে গিয়েছে? কি বলছে ও? আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। অভি কোনো কথা শুনতে চায় না। সে চাইছে আমাকে তার সাথে করে নিয়ে যেতে। আমি অভি নামক ঝামেলায় আর জড়াতে চাই না।
ডোন্ট ওয়ারি, আমি আসছি রাতের বাসেই। অভির সাথে এবার ফাইনালি খেলা খেলবো মুগ্ধ। আচ্ছা, সবসময় সব অশান্তি কি আমার সাথেই হয়? যখন অভিকে চাইছিলাম তখন পাইনি, এখন অভিকে চাইছি না, সে এসে হাজির। অভির থেকে তুই দূরে থাক মুগ্ধ, আমি আসছি, জাস্ট রাতটুকু অপেক্ষা কর। আরোহী ফোন কেটে দিলে আমি নিশ্চুপ কিশোরীর মতো বসে রইলাম। চোখ দিয়ে পানি ঝরছে ক্রমাগত। আবারও কলিং বেল চাপার শব্দ হচ্ছে। যদি অভি হয় সেই ভয় আর দরজা খুলছি না। এরই মাঝে আয়েশ আমায় ফোন নাম্বারে কল করলো। ফোন রিসিভ করতেই বলল, ঘুমিয়ে পড়েছো নাকি মুগ্ধতা? কতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আয়েশের ফোন কেটে বেসিংয়ে গিয়ে চোখে মুখে পানি লাগিয়ে আবার কিছুটা স্বাভাবিকভাবে দরজা খুললাম। দরজা খুলে আয়েশের দিকে তাকালাম না। অন্যদিন দরজা খুলে আয়েশের সাথেই ঘরের ভিতরে প্রবেশ করি, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল। আয়েশকে দরজায় রেখে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। ভেতরে এসে আয়েশ আমার হাত টেনে ধরে বলল, দাঁড়াও মুগ্ধতা, তাকাও তো আমার দিকে। আমি আয়েশের দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা কেউই মনের বিরুদ্ধে যেতে পারি না। ভেতরে যা আছে তা বাইরে প্রকাশিত হবেই। আমি যতই বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, কিন্তু আমার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি ঠিক নেই। আয়েশ আমাকে বলল, কি হয়েছে, রাগ করেছো? অন্যমনস্কভাবে উত্তর দিলাম, রাগ করব কেন? তুমি রাগ করেছো শিওর? না হলে আমার বউ তো এমন মুখ করে থাকে না। আমার বউয়ের মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকে। সত্যিই রাগ করিনি। তখন বাইরে গিয়েছি বলে তোমার রাগ হয়েছে, তাই না? যাও, 3 দিনের ছুটি নিলাম তোমার জন্য। আমি বৈদ্যুতিক গতিতে বলে উঠলাম, না না, ছুটি নিতে হবে না। ছুটি নিতে হবে কেন? কি ব্যাপার, ছুটি নিয়েছি শুনেও খুশি হওনি? আমি ছুটি দিয়েছি শুনলে তো তুমি অনেক খুশি হও। না, খুশি হয়েছি। অনিচ্ছায় বললে খুশি হয়েছো। আয়েশের মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখে চিন্তা ঘুরপাক খাচ্ছে। মুখটা কালো হয়ে গিয়েছে চিন্তায়। আয়েশকে জড়িয়ে ধরলাম শক্ত করে। কেন জানি আমার খুব ভয় করছে। আয়েশকে নিজের সবটা দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যাবেন? আয়েশ বুঝতে পারলো আমার কিছু একটা হয়েছে। আমার মাথায় চুমু দিয়ে বলল, অবশ্যই যাব। অফিস থেকে এবার লং ছুটি নিয়ে আমরা সাজেক যাব, খুশি? আমি কালই যেতে চাই কোথাও ঘুরতে। রাগ করো না প্লিজ, কাল অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে বেবি ডল। ভেবেছিলাম এখান থেকে কোথাও ঘুরতে গিয়ে অভির হাত থেকে বাঁচবো, কিন্তু সেটাও হলো না। খুব ভয় করছে। অভি যদি আমাদের দুজনের একসাথে তোলা কোনো ছবি দেখায় আয়েশকে, তাহলে কি করব আমি? আয়েশের খারাপ লাগবে, আমাকে ভুলও বুঝতে পারে। আমার মাথায় কিছুই ঢুকছে না। বারবার ভেতরের কষ্ট কান্না হয়ে বাইরে বেরিয়ে আসছে। খানিকটা রাত হয়েছে, আমি আজ আগেই শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আসছে না। কিন্তু ঘুমের ভান ধরে পাতলা কাঁথা মুড়িয়ে শুয়ে আছি। আয়েশ আমার গায়ে হাত দিয়ে ডাকছে, মুগ্ধতা, রাত 11টা বাজে, না খেয়ে ঘুমিয়ে পড়লে নাকি? আমাকেও কি খেতে দিবে না? আয়েশের অনেকক্ষণ ডাকাডাকিতে বিছানায় উঠে বসলাম। আয়েশের দিকে তাকিয়ে আছি আমি। কি খেতে দিব এখন তাকে? আজ দুপুরে তো রাতের জন্য রান্না করেছিলাম না। ভেবেছিলাম রাতে রান্না করব, কিন্তু করতে খেয়ালই নেই। কি বলবো এখন আয়েশকে আমি? আয়েশ আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচালো আর বলল, কি ভাবছো? গায়ের কাঁথা ফেলে দিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে বললাম, একটু অপেক্ষা করুন প্লিজ। আয়াস আমার হাত টেনে ধরে বলল, কি হয়েছে বলবে তো? কিছুই হয়নি, জাস্ট একটু ওয়েট করুন। আয়েশ নাছর বান্দা, ছাড়লো না, বলল, চলো আমিও যাচ্ছি তোমার সাথে। এবার মাথা নিচু করে মিহি কণ্ঠে বললাম, আমার আসলে রান্নার কথা খেয়ালই নেই। ভেবেছিলাম দুপুরেরটা আছে, কিন্তু দুপুরের কোনো অবশিষ্ট খাবার নেই। ভেবেছিলাম আয়েশ অন্য হাজবেন্ডদের মতো ভীষণ রেগে গিয়ে কিছু একটা বলবে, কিন্তু না। আয়েশ মৃদু হেসে বলল, আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি খাবে বলো? ছি ছি, আপনি রান্না করবেন কেন? আমাকে এই আপনি বলা কি আর অফ হবে না? হবে। কবে, কখন? হুট করেই আপনি থেকে তুমি হয়ে যাবেন। এখন হলে কি কোনো প্রবলেম আছে? না, নেই। এইবার বলো কি খাবে তুমি? আলু ভর্তা খাবো। আর কিছু খাবে না? না। তাই বললে কি হয়, ইলিশ মাছ বের করো, ভাজি করি। আপনাকে করতে হবে না, আমি করছি। উফ, এই মেয়েটা এত পাকা কেন?
আমি করছি বললাম না? আয়াস 3/4 প্যান্ট পরে কিচেনে মাছ ভাজতে বিজি আছে। প্রেসার কুকারে চাল দিয়েছে। আমি এদিক সেদিক উকি দিচ্ছি। অভি আবার কোথাও লুকিয়ে থাকেনি তো? জানালা দিয়ে উকি দিতেই চমকে উঠলাম। বিল্ডিংয়ের পাশের যে ফাঁকা জায়গাটা আছে, অভি তার বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে। অভি কেন যায়নি এখনো? দ্রুত জানালা লাগিয়ে দিলাম। এরই মাঝে আমার ফোন বেজে উঠল। আননোন নাম্বার ভেসে উঠছে ফোনের স্ক্রিনে। ফোনটা রিসিভ করতে ভয় করছে। ফোন স্পর্শ করতেই হাত কাঁপছে। আয়েশ কিচেন থেকে চিল্লিয়ে বলছে, মুগ্ধতা ফোন পাচ্ছে তোমার। দ্রুত ফোন রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে অভি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি থাকতে পারছি না মুগ্ধম, আমি পাচ্ছি না তোমাকে ছেড়ে থাকতে। প্লিজ এভাবে ফোন করবেন না, আমার সমস্যা হবে। আমার অপরাধ কি মুগ্ধম? বলো আমার অপরাধটা কি? অন্তত একটা অপরাধ দেখিয়ে সেই অপরাধের শাস্তি দাও, আমি মেনে নিব। এখন এসব বলে কি লাভ অভি? আমাদের জীবন আলাদা দিকে চলে গিয়েছে অনেক আগেই। তুমি আর আমি তো আলাদা ইচ্ছে করে হইনি। তোমার কি একটাবারও মনে হচ্ছে না যে প্যানফুলি তোমাকে আর আমাকে আলাদা করেছে? অপরাধী সে। তোমাকে আর আমাকে ইচ্ছাকৃত আলাদা করা হয়েছে মুগ্ধম। যে এই কাজটা করেছে শাস্তিটা তার পাওয়া উচিত। দেখুন, সত্যি সত্যি আমার এসব ভাবতে ইচ্ছে করছে না, জানতে ইচ্ছে করছে না। প্ল্যান ফুলি নাকি আল্লাহ চেয়েছিল তাই, কিন্তু এটাই হয়তো হওয়ার ছিল। আয়াসকে পেয়ে তুমি এইভাবে আমাকে বলে গেলে? আয়াস কি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে? হ্যাঁ বাসে। আয়েশ আমাকে আপনার থেকেও বেশি ভালোবাসে, আর আমি আয়েশের ভালোবাসার কম্পেয়ার করতে চাই না। ভা মুগ্ধম, আয়াস আর আরোহী দুজনে প্ল্যান করে এসব করেছে। যে ছলনায় আশ্রয় নিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিলেম, তুমি তার সাথে থাকতে রাজি, অথচ যে তোমাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তার কাছে ফিরতে পারবে না। হোয়াই মুগ্ধম, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। যদি আয়াসের মতো ঠকবাজের সাথে থাকতে পারো, আমার সাথে কেন নয়? দেখুন, যা হয়েছে সবটাই ভুল বোঝাবুঝি। এটাই হয়তো নিয়তির লিখন ছিল। আমাদের পথ চলা ওইটুকুই ছিল। তুমি কি চাও আমি মরে যাই? প্লিজ অভি, নিজের আর ক্ষতি করবেন না। মুগ্ধ, বিনা অপরাধে আমি কষ্ট পাচ্ছি। এটা কি এক প্রকার আমাকে চরমভাবে ঠকানো হলো না? অভি বেসামাল ভাবে কাঁদছে। অভি আবারও বলল, আমি কি করব এখন? তুমি বলে দাও। তোমার কি আমার জন্য একটু খারাপ লাগছে না? এরই মাঝে আয়েশ এসে বলল। কার সাথে ফোনে কথা বলছো মুগ্ধতা? দ্রুত ফোন কেটে দিয়ে ভয় ভয় চোখে আয়েশের দিকে তাকালাম। আয়েশ আমার হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় রেখে বলল, খেতে হবে, এসো। মাছটা বেশি করা ভাজি হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি মোটেও। তোমার অসুবিধা হবে না তো? মাথা নাড়িয়ে বললাম, না। যাক, আয়েশ হয়তো কিছুই শোনেনি, নাকি শুনেও এড়িয়ে গেল। সারা রাত ঘুম হয়নি আমার। সারা রাত ফোনের টাইম দেখেছি, আর আরোহী কত দূর এসেছে খোঁজ নিয়েছি। কি ভীষণ অস্থিরতা নিজের ভেতর, কাউকে বোঝাতে পারবো না। ভালোবাসাটা আজ হয়তো নেই, তবুও খারাপ লাগছে অভির জন্য। আমার জন্য আজ অভি কতটা কষ্ট পাচ্ছে। সেদিন আমিও এতটাই কষ্ট পেয়েছিলাম। আজ অভির কোনো দোষ না থাকা সত্ত্বেও অভিকে কষ্ট পেতে হচ্ছে, কিন্তু আমার যে কিছুই আর করার নেই। অভি বলল আরোহী আর আয়াস দুজনে মিলে প্ল্যান ফুলি আমাদের আলাদা করেছে। এটা কি অভি সত্য বলল? অভি কাল রাতে অনেকগুলো মেসেজ করেছে। কাল রাতে বাধ্য হয়ে অভিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, সেখানে অভি আরোহীর কিছু মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সব কিছু আরোহী প্ল্যান করেই করেছে। কিন্তু কেন? কি উদ্দেশ্য ছিল আরোহীর? আরোহী কেন এমন করলো? কেন অভির থেকে আমাকে আলাদা করলো? কিছু না কিছু কারণ তো আছেই। একটা স্ক্রিনশটে দেখলাম আরোহীর মেসেজ। কি অভি, বলেছিলাম না আমি বেঁচে থাকতে মুগ্ধতা তোমার হবে না? আরোহী আমার বিয়ের প্রথম থেকে কেমন সন্দেহের। অনেক কিছুই লুকিয়ে গিয়েছে, এড়িয়ে গিয়েছে। এমন অনেক কিছুই আছে যা সন্দেহজনক।
সবকিছু আরোহী জানে। মা বাবা আর আমার জন্য নিয়েও কিছু রহস্য লুকিয়ে আছে। কেউ কি কিছু আমাকে বলবে না? হয় আমাকে এবার সবটা বলবে, না হলে সবাইকে ছেড়ে যেদিকে মন চায় সেদিকে চলে যাব। ভোর 5টায় আরোহী আমাদের গেটে এসে কল করলো। আমি আরোহীর কল পেয়েই ছুটে গেলাম গেটের কাছে। হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ, চোখে চশমা, জিন্স টপস পরেই দাঁড়িয়ে আছে আরোহী। আমাকে উন্মাদের মতো ছুটে আসতে দেখে আরোহী হাতের ব্যাগটা ছেড়ে দিল। ব্যাগটা নিচে পড়ে গেল। আমি আরোহীকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরোহী খানিকটা অবাক হয়ে গেল। আমাকে শান্ত হতে বলে বলল, আচ্ছা কাঁদিস না বাবু, আমি এসেছি তো, তাই না? সব ঠিক হয়ে যাবে। তুই অনেক বড় মিথ্যুক আরোহী, অনেক বড় মিথ্যুক। কি করলাম আমি মুগ্ধ? আরোহীকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বললাম, প্লিজ হেল্প মি। হেল্প করতেই তো এসেছি, ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না। যার চারিদিকে সবকিছু মিথ্যা তাকে তো সারাক্ষণ ভয়েই থাকতে হয়। কি হয়েছে মুগ্ধ? আমাকে অভির থেকে আলাদা করেছিস কেন? আমি কি করেছি? আজও মিথ্যা বলবি? আমাকে সব সত্য না বললে আমি এবার সুইসাইড করে নিব। আমি আর পারছি না আরোহী। আর কত নাটক করবি আমার সাথে? কেন এমন করছিস? কেন অভির থেকে আলাদা করলি? আচ্ছা, অভির কাছে ফিরে যেতে চাস? যা, তাহলে আজ কেউ তোকে আটকাবে না। আমি অভির কাছে যেতে চাই না, কিন্তু এটা জানতে চাইছি এসবের কি কারণ ছিল। অভি তোর জন্য পারফেক্ট ছিল না, তাই। কিন্তু কেন? অভি তোর পাস্ট, এই ব্যাপারে ভেবে আর কি হবে? আমি অভিকে ভয় পাচ্ছি আরোহী। ভয় পাচ্ছি রিলেশনের সময় কত ছবি তুলেছি একসাথে, সেসব আয়েশকে দেখালে আমার খারাপ লাগবে। তাছাড়া আয়েশ যদি অন্য কিছু ভাবে, তাই আমাকে জানতে হবে কেন এসব করলি তুই। কিছুই ভাববে না, ট্রাস্ট মি। তাহলে অভিকে এখন কি বলবো আমি? অভিকে যা বলার আমি বলবো। আমি তো এসেছি অভির সাথে দেখা করতে। অভি কারো কথা শুনবে না। অভি শেষ হয়ে যাবে। নিজেকে আঘাতের উপর আঘাত দিচ্ছে। অভিকে নিয়ে ভাবলে আয়াস শেষ হবে, সেটা সহ্য করতে পারবি? কিন্তু অভির জন্য খারাপ লাগছে আমার আরোহী। ওয়াই? অভি বিবাহিত নয় আরোহী। আমি অকারণ ভুল বুঝেছিলাম অভিকে। এখনো ভালোবাসিস অভিকে? না আরোহী, একটুও না। তাহলে খারাপ লাগছে কেন? ছেলেটাকে কিন্তু আমি ঠকিয়েছি। সারা রাত বাইরে দাঁড়িয়েছিল, নিজেকে আঘাতে আঘাতে শেষ করে ফেলেছে। এটা ভেবে কষ্ট হচ্ছে কারো জীবন নষ্টের কারণ আমি। এর মানে এটাই দাঁড়ায় তোর পুরনো প্রেম জেগে উঠেছে আবার। বাই দ্য ওয়ে, হয়তো অভিও কারো জীবন নষ্টের কারণ। না, জাগছে না। তবে এটা তো সত্য, একদিন আমি অভিকে ভালোবেসেছিলাম। ওর ক্ষতি হোক সেটা চাইছি না আমি। তাছাড়া অভির তো কোনো দোষ ছিল না। কেউ বা কারা অভির বিরুদ্ধে আমার কাছে ষড়যন্ত্র করেছে। অভিকে অকারণ ভুল বুঝেছি আমি। অভি কারো জীবন নষ্টের কারণ কিভাবে হবে? আমি অভির প্রথম ভালোবাসা। ওভার কনফিডেন্স সামটাইম কিল আস মুগ্ধ। এনিওয়ে, তুই এখন কি চাইছিস মুগ্ধ? অভি দেখা করতে চাইছে আমার সাথে। আমি ওর সাথে দেখা করে বুঝিয়ে বলতে চাই, ও যা চাইছে সেটা আর সম্ভব নয়। ও যেন আর কষ্ট না পায়। তাহলে আমাকে এখানে কেন ডেকেছিস? তুই আমার সাথে যাবি তাই। একা যেতে সাহস পাচ্ছি না। ওকে ফাইন, অভিকে মেসেজ টাইম জানিয়ে দে, আমরা আজ মিট করছি অভির সাথে। সকালে আরোহীকে সাথে নিয়ে রুমে প্রবেশ করার সময় আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পেলাম। কুসুম ভাবিদের ফ্ল্যাটটা আমাদের পাশেই। ভাইয়ার ঘর থেকে একটা হাসাহাসির শব্দ আসছে, তাও একটা মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। কুসুম ভাবি তো বাসায় নেই, তাহলে কে? আরোহীকে বললাম, ভেতরে যা, গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আসছি। আরোহী ভেতরে গেলে আমি কুসুম ভাবিদের বেডরুমে উকি দিলাম। উকি দিয়ে বেশ অবাক হলাম। নতুন সেই কাছের মহিলার কুসুম ভাবির হাজবেন্ড আপত্তিকর অবস্থায় ঘরের মাঝে আছে। দেখে পায়ের নিচের মাটি কেঁপে উঠল। এটাও সম্ভব? কুসুম ভাবিকে যে মানুষ চোখে হারায়, সে কিনা একটা কাজের মহিলার সাথে এমন আপত্তিকর অবস্থায়? ভাবতেই শরীর শিউরে উঠল। মানুষ এমন কিভাবে হতে পারে? ছি, তাই বলে কাজের মহিলার সাথে এসব করবে? আমার কি প্রতিবাদ করা উচিত? এক্ষুনি আমি কুসুম ভাবুকে ফোন করে জানাবো। কিন্তু ভাবি তো অসুস্থ মানুষ, এটা কি জানানো ঠিক হবে? যদি প্রেশার বেড়ে যদি ভাবির কিছু হয় তাহলে কি হবে? কিন্তু আমি এটা সহ্য করতে পারছি না। এসব অন্যায় তো দেখেও চুপ থাকা আর একটা বড় অন্যায়। এই কাজের মহিলা আজ বের হ,
আমি আজ তোকে দেখে নিচ্ছি। রাগে ফুঁসতে ফুঁসতে রুমের মধ্যে প্রবেশ করলাম। কাল রাতে আয়াস আলু ভর্তা আর মাছ ভাজি করতে গিয়ে তেলের ছেটা লেগে হাত পুড়ে গিয়েছে। পোড়া মলম রুমেই ছিল। নিয়ে আয়েশের হাতে আস্তে করে লাগিয়ে দিয়ে আয়েশের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে, বরং একটু বেশিই ভালোবাসে। আয়েশের কপালে চুমু দিয়ে উঠে যেতেই আয়েশ আমার হাত টেনে ধরে কাছে নিয়ে পড়ল, সকাল সকাল বউয়ের এত মিষ্টি আদর, দিনটাই সুন্দর যাবে আজ। আপনি জেগে আছেন? হ্যাঁ, মাত্র ঘুম ভাঙলো কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়। ধ্যাৎ, এসেছে তোমার বোন। আপনি কি জানতেন বোন আসবে? হ্যাঁ, তোমার খালামণি ফোন দিয়ে বলল আরোহী যাচ্ছে। আপনি তো বললেন না। বললাম না, বিকজ না জানার ভান ধরেছিলাম। আমি অনেক কিছুই জানি, বাট না জানার ভান ধরি। মানে? কাছে এসো না, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কথা ঘোরাচ্ছেন কেন? আয়েশ আমাকে ওর কাছে টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এই যে সারা রাত চিন্তায় ঘুমাওনি, আমি সেটা জানি। অশান্তিতে রাতে ঘুমাওনি দেখে আমিও ঘুমাইনি। আমি তো সবই জানি, শুধু দেখছিলাম তুমি নিজ থেকে কিছু বলো কিনা। আরোহীকে সেই গাজীপুর থেকে নিয়ে এলে, অথচ আমাকে কিছুই বললে না। আচ্ছা, আমি কি শুধুই তোমার স্বামী নাকি একজন ভালো বন্ধুও? কিছুই কি শেয়ার করতে পারো না? আমাকে কি বন্ধু ভাবতে পারো না? তোমার বিপদে সবার আগে কি আমাকে স্মরণ করতে পারো না? তোমার এক্স অভি আমার ফ্ল্যাটে এসেছিল, আর এটা আমি জানবো না তাই কখনো হয়? এটা একটা অফিসারের বাসা, এখানে সিসি ক্যামেরা আছে গেট থেকে পুরা বাড়ি পর্যন্ত। তাছাড়া এই বাসায় কারো প্রবেশের অনুমতি নেই আমার পারমিশন ছাড়া। অভি কিভাবে প্রবেশ করলো? আমি দারোয়ান চাচাকে বলেছিলাম ফোন করে অবিকে ঢুকতে দিতে। আমার জীবন আমি আর 5 জনের মতো হতে দিব না। মুগ্ধতা, বউয়ের এক্স বিয়ে বউকে ভয় দেখাবে আর আমি সেটা মাথা পেতে মেনে নিব? এটা কি সম্ভব? রিলেশন ছিল তো কি হয়েছে? তুমি কেন ভয় পাও বলো তো? এক্স বিএফের সাথে অনেক কিছুই থাকতে পারে, কারণ তখন তাকে ভালোবাসতে, তাকে ট্রাস্ট করতে, তার সাথে বিয়ে হবে এমনই ভাবতে। আমি আরোহীর সাথে সব জেনেই তোমাকে বিয়ে করেছি। প্রাক্তনের সাথে কি হয়েছিল সেটা খুব ক্লোজ কিছু হলেও আই ডোন্ট মাইন্ড। তুমি বিয়ের পর কিছু করলে আমি ক্ষমা করব না, এটা কিন্তু ঠিক। তাছাড়া তোমার অতীত আরও খারাপ হলেও আমার তোমাকে বিয়ে করতে হতো। আয়েশের কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে আয়েশের দিকে তাকালাম। আমার মুখে কোনো কথা নেই, কেমন যেন মূর্তির ন্যায় হয়ে গেলাম আমি। যার ভয়ে সব লুকানোর চেষ্টা করছি সে আসলে সবই জানে। আয়েশ আমার দিকে তাকিয়ে বলল, অবাক হবার কিচ্ছুই নেই। আমি চাইলেই অবিকে কাল হাতে নাতে ধরে মারতে পারতাম, কিন্তু মারিনি। কেননা তোমার এখনও জানার অনেক কিছু বাকি আছে। তোমাকে স্ট্রং হতে হবে। তোমার জীবনের ভয়ঙ্কর এক অতীতের মুখোমুখি তোমাকে হতে হবে। আয়েশের কথা শুনে হৃৎপিণ্ড আচান ভয়ে থরথর করে কাঁপছে। আমি আয়েশের কাছ থেকে খানিকটা দূরে এসে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আয়েশও বিছানা ছেড়ে উঠে এলো। টেনশনে গলা শুকিয়ে আসছে আমার। কি অতীত আছে আমার, তা কি খুব খারাপ? আরোহী চেঞ্জ করে আমার কাছে এসে বলল, তোর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মুগ্ধতা। কথাগুলো অনেক কঠিন, তোকে কিন্তু সহ্য করতে হবে। কি কথা? আয়াস ভাইয়ার সামনেই বলি, ভাইয়া আসলে সবটাই জানেন। আরোহী এবার ওর ফোন থেকে কিছু ছবি বের করে দেখালো আর বলল, তুই কি এই ছবিগুলো দেখেছিলি? ছবিগুলো দেখে সত্যি অবাক হলাম। অবির ওয়াইফ বলে পরিচয় দেওয়া মেয়েটি এই ছবিগুলোই দেখিয়েছিল। এই তো সেই ছবি, পাশে অভি, বাট মেয়েটির মুখে স্টিকার মারা। আমি এক নজরে তাকিয়ে আছি ছবিগুলোর দিকে। আরোহী ক্রমাগত দেখিয়ে যাচ্ছে ছবি। আমি তাকিয়ে আছি আরোহীর দিকে। আরোহী আমাকে বলল, সেদিন যদি ছবির মেয়েটার ড্রেসগুলো ভালোভাবে দেখতি তাহলে অন্তত কিছুটা বুঝতে পারতি। ওয়েট, ক্লিয়ার করে দেখাই তোকে পুরো ব্যাপারটা। আরোহী এবার স্টিকার ছাড়া ছবিগুলো দেখালো। এবার আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। আরোহীর দিকে তাকিয়ে বললাম, তুই তুই অভির সাথে? সেদিন স্টিকার মুখে মারা মেয়েটা আমি ছিলাম। তুই ছিলি মানে আরোহী? আমি কিছুই বুঝতে পারছি না। মুগ্ধতা, তুই জানতে চাইছিলিস না আমি কিসের রিভেঞ্জ নিয়েছিলাম তোর বিয়ে দিয়ে? আমি তোকে অনেক মিথ্যে বলে এড়িয়ে গিয়েছিলাম। তুই অনেকবার ভেবেছিস আমার রিলেশন আয়েশের সাথে। আমি আয়েশের বিরুদ্ধে বা অন্য কোনো রিভেঞ্জ নিতে তোর বিয়ে দিয়েছি। আসলে সেসব কিছুই না। আমার রিলেশন ছিল অভির সাথে।
অভি নামক অমানুষকে আমি ভালোবেসেছিলাম মুগ্ধ। নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি অভিকে। আমিও ভাবতাম অভিও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন অভি হোয়াটসঅ্যাপে তোর একটা ছবি দেখে আর আমাকে জিজ্ঞাসা করে মেয়েটিকে। আমি হাসি মুখে বলেছিলাম আমার কাজিন। অভি আর কিছুই জিজ্ঞেস করেনি, আমার ফোন থেকে নাম্বার নিয়েছিল। আমি বুঝতে পারিনি। ধীরে ধীরে অভি আমাকে ইগনোর করতে শুরু করলো। ভীষণ কষ্ট হতো মুগ্ধ। তুই তো জানিস অভি কতটা এক্সপার্ট মেয়েদের পটাতে। ওর মিষ্টি কথা, মধুর কথাগুলো আমি ভুলতে পারতাম না। দিনের পর দিন অভি আমাকে ইগনোর শুরু করলো। আমি নিতে পারছিলাম না কোনো ইগনোর। কি জন্য ইগনোর করে কিছুই বুঝতে পারছিলাম না। এরপর 6 মাস কেটে গেল। হঠাৎ তুই পরিচয় করালি তোর বিএফের সাথে। তোর বিএফের জায়গায় অভিকে দেখে পায়ের নিচে মাটি সরে গিয়েছিল আমার। তোর মুখে বিশ্বজয়ের হাসি ছিল। তুই সারাক্ষণ আমার কানের কাছে অভির গুণগান করতিস। আমার দম বন্ধ, কষ্ট হতো, কিন্তু আমি কিছুই বলতাম না, কেননা আমি চাইনি কখনো তোর কষ্ট হোক, তোর মুখের হাসি নষ্ট হোক। ভালোবাসার যে কষ্টটা আমি পেয়েছিলাম তোকে দিতে চাইনি আমি। অভি আমার মুখের উপর বলে দিল সে আমাকে নয় তোকে ভালোবাসে। কষ্ট হয়েছিল, কিন্তু আমি তখনও কোনো রিভেঞ্জ নেইনি। তোর সুখ থেকে বড় আর কি হতে পারে আমার কাছে মুগ্ধ। এরপরে জানতে পারি অভি এর আগেও অনেক মেয়ের সাথে রিলেশন করেছে, ঠিক আমার মতো একটু বেশি ক্লোজ ভাবে মিশে সবার ক্ষতি করেছে। আমি তখন ভেবেছিলাম অভির সাথে তোর বিয়ে হতে দিব না। আমার জন্য একটা প্লাস পয়েন্ট কি ছিল জানিস? অভি যে নাম্বার দিয়ে তোর সাথে যোগাযোগ করতো সেই সিমটা আমার স্মার্ট কার্ড দিয়ে কেনা। আর আমি অভির সাথে দেখা করে কৌশল করে ওর ফোনটা চুরি করে নিয়ে আসি। আমি জানতাম তুই যোগাযোগ করবি অভির সাথে, আর তোর যোগাযোগ অফ করতে এত কিছু করতে হয়েছে। কিন্তু অভির মেসেজ করলে আমি আমার বান্ধবীকে দিয়ে তোকে ফোন করাই আর তোকে এই মিথ্যে কথাগুলো বলি, কেননা আমি চেয়েছিলাম তোর জীবনে সুখ। আমি চেয়েছিলাম আয়াস ভাইয়ার সাথে সুখী হতে। আমি যা করেছি তোর সুখের জন্য। শুধু এটাই কারণ ছিল, তাই না? অভির কথা যখন বাড়িতে জানালি, তুই তখন খোঁজ নিয়ে অভির সম্পর্কে ভয়ঙ্কর এক সত্যি বেরিয়ে আসে। কি সত্য? অভির বাবাই তোর মা বাবার খুনি। মানে আমার মা বাবা তো জীবিত। আমাদের নানা নানু 2টা মেয়ে নয় 3টে মেয়ে ছিল। তুই মারুফ আনান আর রুহানা আনানের মেয়ে আহিয়াত আনান মুগ্ধতা। হোয়াট? আয়াস ভাইয়ের আম্মু তোকে যে বিভৎস খুনের বর্ণনা দিয়েছিল ওটা আর কেউ নয়, আমাদের মেজ খালামণি আর খালু। ওরাই তোর বাবা মা ছিল। খালামণি কখনো তার শ্বশুর বাড়িতে যায়নি, কারণ তাদের লাভ ম্যারেজ ছিল। আয়াস ভাইয়া আম্মা তো তোকে সবটাই বলেছে। সে রাত ছিল কাল রাত্রি আমাদের পরিবারের জন্য, যেদিন ছোট্ট তোকে রেখে খালামণি আর খালু সবাইকে ছেড়ে চলে যান। ছোট খালামণি অবিবাহিত অবস্থায় মা হিসাবে তোকে কোলে তুলে নিয়েছিল। খালু তোকে সহই বিয়ে করেছিল। অভির বাবা তোকেও খুন করার জন্য খুঁজছিল, তাই আয়াস ভাইয়ার আম্মা তোকে তাদের কাছে রাখেনি, তোকে ছোট খালামণি আর খালুর হাতে তুলে দেন। খালু যেখানে জব করত সেখানেই তোকে নিয়ে মানুষ করেছে। অনেকে বলতো তুই ছোট খালামণি আর খালুর অবৈধ সন্তান। বাবার বাড়ি থেকে সন্তান সহ কারোর সংসারে যাওয়াটা কম কথা নয়। মা বাবার অভাব তোকে বুঝতে দেননি বলে তোকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছেন। তুই আয়াস ভাইয়ার মামাতো বোন, একমাত্র মামার একমাত্র মেয়ে। আয়াস ভাইয়ার আম্মা একমাত্র ভাইকে হারিয়ে সব সময় চেয়েছেন তার ভাইয়ের মেয়েকে নিজের ছেলের বউ করতে। তোর জীবনে এই ভয়ঙ্কর অতীতের জন্য সবাই তোকে সব সময় আগলে রাখত। আমি অবাক হই ছোট খালামণি আর খালুকে দেখি, কি নিখুঁত ভালোবাসা তাদের তোর প্রতি। তখন তুই বল মুগ্ধতা, যে পরিবারের জন্য তোকে এতগুলো বছর পালিয়ে মানুষ করতে হয়েছে, সেই পরিবারে তোকে কিভাবে বউ করে পাঠাতো ফ্যামিলির মানুষজন? তোর বাবা মার খুনি পরিবার ওরা। তুই আজ সব সত্যি জেনেও কি বলবি? আমরা কেউ কি কোনো ভুল করেছি? দুটো পরিবারের মানুষের দুজন প্রিয়জনকে কেড়ে নিয়েছিল ওরা।
উপযুক্ত প্রমাণের অভাবে আজও ঘুরে বেড়াচ্ছে ওরা। মুগ্ধ তোর বাবা মার ঘাতক আজও ঘুরে বেড়াচ্ছে, কোনো শাস্তি হয়নি ওদের। মাথাটা ভয়ঙ্কর চক্কর দিয়ে উঠল, চোখ ঝাপসা হয়ে গেল আমার, চারিদিক ভো ভো করে ঘুরছে। আচমকা মাথা চক্কর দিয়ে পড়ে গেলাম আমি। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম ভিন্ন এক জায়গায়। ঝাপসা চোখ দুটো পুরোপুরি স্পষ্ট হতেই কিছুটা বোধগম্য হলো সবকিছু। এটা হসপিটালের কেবিন রুম দেখেই বোঝা যাচ্ছে। আমার হাতে স্যালাইন ধরানো, পাশে অক্সিজেন মাস্ক। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে আমার। আম্মু আর বাবা দুজনে আমার 2 হাত ধরে রেখেছে, তাদের চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। খালামণি আর খালুও পাশে আছে। আয়েশের আম্মা আর বাবা আমার মাথার কাছে বসে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়েশের আম্মার চোখে বৃষ্টির জল নেমেছে। অয়ন আর আরোহী দাঁড়িয়ে আছে শ্রুতির হাত ধরে। মামা বাড়ি থেকে মামা মামিও এসেছে। আয়েশ নিথর হয়ে তাকিয়ে আছে আমার দিকে। উস্কো খুস্কো চুল, শার্টের বোতাম খোলা, লাল চোখের মণি। আয়েশের দৃষ্টি নড়ছে না, পলকহীনভাবে মন খারাপ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ খুলতেই সব থেকে বেশি কাঁদলো বাবা আর আম্মু, সাথে আয়েশের আম্মা। আম্মু আর বাবার কান্না থামানোই যাচ্ছে না। এমন কান্না আমার বয়সে আমি দেখিনি। আম্মু কিছুই বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। তাদের কান্না দেখে আমি চিৎকার করে কাঁদতে পারছি না, তবে ভেতরটা চলে যাচ্ছে। সবাই ভীষণ কষ্ট পাচ্ছে। আম্মু, আয়েশের আম্মা, খালাপনি, বাবা সবাই আমাকে নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। আমার মাথায় হাত বোলাচ্ছে কেউ, হাত মালিশ করে দিচ্ছে আর নিজেরা বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমার কেমন লাগছে, ভালো লাগছে কিনা এসব কোনো কিছুই যেন আমার বোধগম্য হচ্ছে না। আরোহীর কথাগুলো সবার কথা ভেদ করে মস্তিষ্কের নিউরনে নিউরনে ছুটে বেড়াচ্ছে। শিরা উপশিরায় যেন রক্তের সাথে ছুটছে সেই বিষাক্ত কথাগুলো। মানুষের জীবনের অতীত এমনও ভয়ঙ্কর হতে পারে। বাবা আমার হাত ধরে বলল, মা আমার হৃদয়ে সব থেকে বেশি স্নেহের জায়গা জুড়ে শুধু তুমি আসো। তোমার কিছু হলে তোমার আম্মু আর আমিও শেষ হয়ে যাব। এই 3 দিন তোমার কোনো জ্ঞান ছিল না। তোমার আম্মু একভাবে কেঁদেছে। তোমার আম্মু কতবার সেন্সলেস হয়েছে ঠিক নেই। তোমার আম্মু আর আমার জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি ভুলে যাও আমরা তোমার বাবা মা নই, আমাদের কি হবে? তুমি বুঝতে পেরেছ? তোমাকে আগলে রাখতে অনেক যুদ্ধ করেছি, তুমি আমাদেরই মেয়ে। বাবার দিকে বেদনাদায়ক দৃষ্টিতে তাকালাম, উত্তর দিলাম না। মুহূর্তের মাঝে আমার মনের মাঝে শুরু হলো বেদনার মহাপ্রলয়। আমার অস্তিত্ব সব যেন বিলিয়ে গেল। নিজের কল্পনায় চলে গেলাম সেই অতীতে। মারুফ আনান আর রুহানা আনানের কবরের কথা বারবার মনে পড়ছে। আমার মা বাবা ওখানে শুয়ে আছে। আমি কোনোদিন বুঝতেও পারলাম না যে আমার সব থেকে প্রিয় 2টা মানুষ আমাকে ছেড়ে বহুদূর চলে গিয়েছে। স্বাভাবিকভাবে যদি তাদের মৃত্যু হতো আমি মেনে নিতাম, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। আমার মা বাবাকে ভীষণ কষ্ট দিয়ে সময় হওয়ার আগেই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। চারিদিকে যে সবাই এত কান্নাকাটি করছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মন, চিন্তা, ভাবনা সবটাই আমার অতীতে প্রবেশ করেছে। আয়েশের আম্মা আমাকে ডাকছে, খালামণি, আম্মু সবাই ডাকছে। কোনো কিছুতেই কোনো খেয়াল নেই। কেমন ছিল আমার আম্মু, কেমন ছিল আমার বাবা, চোখ গড়িয়ে পানি পড়ছে আমার। অনেক সময় পর আম্মুকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিয়ে বললাম, আম্মু আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মু তুমি তো আমার আম্মু, আমি তো কোনোদিন মায়ের অভাব বোধ করতে পারিনি। তাহলে কেন আমাকে এত ভয়ানক সত্য জানালে? যারা আমাকে জন্ম দিয়েছিল তারা নেই, এটা আমি মেনে নিতে পারছি না। আজ মনে হচ্ছে আমার কোনো অস্তিত্ব নেই। আমার নিজের মাকে দেখতে তোমার মতোই ছিল নাকি খালামণির মতো ছিল? আমি মনে হয় দমবন্ধ হয়ে মারাই যাব। আমার একটুও সহ্য হচ্ছে না এই কষ্ট। আমি তোমার খালামণি কেউ ভালো নেই, সে তো আমাদেরই বোন ছিল। বোন হারাবার কষ্ট আজ 19টা বছর আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তুই চোখের সামনে থাকলে সেকেন্ডে সেকেন্ডে মনে করিয়ে দেয় তোর মায়ের কথা। তুই দেখতে অবিকল তোর মায়ের মতো। নিজের বোনকে হারিয়ে তুই ছিলি আমাদের আর আয়েশদের ফ্যামিলির একমাত্র সেতুবন্ধন। আয়েশের আম্মার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললাম,
আপনি আমার ফুপি হন? আগে বলেননি কেন? আজ 19টা বছর একমাত্র ভাইকে হারিয়ে, সেই সাথে মা বাবা সব হারিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছি তোমার বড় হওয়ার জন্য। কবে তুমি বড় হবে তোমার কাছে নিয়ে আসবো। তোমাকে কাছে পেয়ে একটু হলেও ভাইকে কাছে পাই আমি। তুমি এভাবে ভেঙে পড়ো না মা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। অতীতটা অনেক বেশি ভয়ঙ্কর হলেও বর্তমানটা অনেক সুন্দর। আমার আম্মু আর বাবা যে নিজের বাবা মা না, সেটা কখনোই ফিল হয়নি আমার। কিন্তু আজ সবটা জানার পরে ভালো নেই আমি। শুধু আমি নই, আমার মতো আমার পরিবারের প্রতিটা মানুষই আমার মা বাবাকে হারিয়ে কেউ ভালো নেই। সবাই রুম থেকে বেরিয়ে গেলে আয়েশ আমার পাশে এসে বসলো। আমার হাত দুটো শক্তভাবে চেপে ধরে বলল, নিজেকে কখনো একা ভেবো না মুগ্ধ পড়ি। অতীতের সত্য তোমার জানা প্রয়োজন ছিল, তার মানে এই না তুমি সেটা ভেবে কষ্টে থাকবে। আমার আম্মা তোমার ফুপি হয়, আমি নিজে দেখেছি। রাতের পর রাত তোমার বাবার শোকে ঘুমায়নি, ছটফট করেছে, কেঁদেছে। আমার আম্মা তোমার ফুপি হলে তোমার মা। চারপাশে আমরা সবাই আছি। তুমি কি জানো তুমি এখন কোথায় আছো? ঢাকায় মেডিকেল হসপিটালে। 3 দিন চোখ খোলনি তুমি। পরিবারের সবাই তোমাকে কতটা ভালোবাসে আমি এইবার প্রুফ পেয়েছি। তবে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম না। আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাবে, আমার জন্য হলেও সুস্থ হবে, পরিবারের সবার জন্য হলেও সুস্থ হবে। তোমার একটা মিনি স্ট্রোক হয়েছিল ব্রেইনে। এই 3 দিন আমি বুঝেছি তোমার কিছু হয়ে গেলে আমি কি হয়ে যাব। তুমি আমার শক্তি মুগ্ধতা, প্লিজ ভেঙে পড়ো না আর। হসপিটাল থেকে ফেরার 7 দিন পর আমি আম্বুর কাছেই আছি। এখন সম্পূর্ণ সুস্থ লাগছে। আরোহী আমার সাথেই আছে, সারাক্ষণ আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আয়েশ যশোর গেছিল, আজ আবার নাইট পাশে আসবে। আয়েশকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আজ আমার। সন্ধ্যায় আয়েশ আম্মুদের বাসায় এসেছে। আমি তখন রেডি হচ্ছিলাম। খুব সাজগোজ করেছি আজ, এত বেশি আগে কখনোই সাজিনি আমি। আয়াস এসে আমাকে রেডি হতে দেখে বলল, এত গর্জিয়াস ভাবে সেজেছো আজ, এমনিতে সুন্দরী, তার উপর এত সেজে কি আমাকে পাগল টাগল বানাতে চাও? মৃদু হেসে বললাম, এ বড় ভয়ঙ্কর সাজ। তাই? এক জায়গায় যাচ্ছি। আচ্ছা, তাই কোথায়? আমার প্রাক্তনের সাথে দেখা করতে। মজা করো না, সত্যি বলো। সত্যি, অফিস সাথে দেখা করতে যাচ্ছি। তুমি রেস্ট নাও, আমি যাবো আর আসবো। কি ব্যাপার বলো তো? তোমাকে অনেক ম্যাচিউরড লাগছে হঠাৎ, আমাকে তুমি করে ডাকছো, আবার স্ট্রেট বলে দিচ্ছ তুমি তোমার প্রাক্তনের সাথে দেখা করতে যাচ্ছ। কাহিনী কি বেবি ডল? কোনো কাহিনী নেই, যাচ্ছি তাই সত্য কথা বলছি। আমিও যাব। তুমি একা ওর সাথে যাবা? আমি পালিয়ে যাচ্ছি না কোথাও আয়াস, আর পালিয়ে গেলে তোমাকে এইভাবে বলে যেতাম না। মুগ্ধতা ফিরে আসবে তোমার কাছে, তুমি শুধু ওয়েট করো। আচ্ছা, কতক্ষণ পরে আসবে? 2 ঘন্টা। এই রাতে তুমি একা যাবে? আমার মন সায় দিচ্ছে না। আরোহী যাচ্ছে সাথে। তুমি কিন্তু একটু চিন্তা করবা না আয়েশ বাবু, তোমার বউ ফিরে আসবে। কাছে এসো তো, কপালটা এগো। আয়েশ কপাল এগিয়ে দিল। কপালে এক নিঃশ্বাসে কতগুলো চুমু দিয়ে বললাম, রেস্ট করো, আমি আসছি। পাশের এলাকারই একটা রেস্টুরেন্টে অভি অপেক্ষা করছে আমার জন্য। আমি আরোহীকে সাথে নিয়ে অভির সাথে দেখা করতে গেলাম। আরোহীকে সাইডে দাঁড়াতে বলে আমি একাই সাক্ষাৎ করতে গেলাম অভির সাথে। অভি ক্লান্ত শরীরে বসে আছে আমার জন্য। কৃত্রিম আলোতে অভির চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। কি অস্থিরতা, আকুলতা অভির চোখে আমার জন্য। এই ছেলে নিশ্চিত আমার জন্য পুরো পৃথিবী ওলটপালট করে ফেলতে পারবে। অভির ঠিক সামনের চেয়ারটাতে আমি বসেছি। বিগত 7 দিন প্রচুর ফোনে কথা বলেছি অভির সাথে। আয়েশের সাথে বিগত 7 দিনে 5 মিনিটও কথা হয়নি আমার। রাত দিন 24 ঘন্টার 22 ঘন্টায় প্রায় অভির সাথে কথা বলেছি। আমি এখন অভির সামনাসামনি বসে আছি। অভির পছন্দের ড্রেস আর অভির পছন্দের সাজগোজ করেছি। অভি একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে বসে আছে আমার জন্য। আমাকে দেখেই দুচোখ আনন্দে সিক্ত হলো অভির। আমাকে দেখেই গোলাপগুলো আমার দিকে বাড়িয়ে দিল। আমি গোলাপগুলো গ্রহণ করে ফিকে হাসলাম। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এরই মাঝে কফি চলে এসেছে। আমি অভির হাতের উপর হাত রেখে অভির চোখে চোখ রেখে আরও কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারছি অস্থিরতায় কাঁপছে অভি। এই মুহূর্তটা ওর জীবনের বেস্ট মুহূর্ত। অভি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তুমি যে সত্যি সত্যি আসবে আমি ভাবতে পারিনি মুগ্ধ। আমিও বেশ ইমোশনাল ভাবে বললাম,
তুমি ডাকলে কি আমি না এসে থাকতে পারি অভি? তুমি তো জানতে তোমাকে কত বেশি ভালোবাসতাম আমি। আয়েশ আমাকে ভুল বুঝিয়ে তোমার থেকে আলাদা করেছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি তাহলে আয়েশকে ডিভোর্স দিয়ে দাও মুগ্ধ। ডিভোর্সের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। আমাদের ডিভোর্স হলেই আমি তোমার কাছে চলে আসব, আর এটা ফাইনাল ডিসিশন। আজই তুমি আমার সাথে যাবে মুগ্ধ, তোমাকে আর ফিরে যেতে হবে না। গেলে যদি আর না আসো। আজ গিয়ে কি হবে? ডিভোর্সের আগে গেলে আয়েশ মামলা দিবে। তুমি আর আমি দুজনকেই জেলে থাকতে হবে। আমি আয়েশের ঝামেলা মিটিয়ে তোমার সাথে থাকতে চাই অভি। তোমাকে একটা নতুন হাসি খুশি জীবন দিতে চাই। এই নতুন জীবনে কোনো ঝামেলা চাইছি না আমি। আমি খুব চেষ্টা করছি তোমাকে বেটার একটা লাইফ দেওয়ার, যেটা তুমি ডিজার্ভ করো। খুব দ্রুত এসো মুগ্ধ, তোমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকা আমার জন্য কষ্টের। আমাকে খুব ভালোবাসো তুমি, তাই না অভি? এত কিছুর পরেও তোমার সন্দেহ হয়? বলো, কি প্রুফ চাও তুমি? সন্দেহ নেই, তবে একটা কঠিন কাজ যদি তুমি করতে পারো তাহলে আমি বিলিভ করব। কি কাজ বলো? তোমার জন্য আমি মানুষও খুন করতে পারবো। খুন করতে হবে না। আরে তুমি তো দারুণ জিনিস মনে করালে। জানো অভি, বরাবরই আমার ভিলেন টাইপ ছেলে খুব পছন্দ। যেমন ধরো, খুব সাহসী টাইপ ছেলে হবে। ছোটবেলায় ড্রিম দেখতাম আমার শ্বশুর কিলার, হাজব্যান্ড কিলার। মোট কথা পলিটিশিয়ান ফ্যামিলি আমার খুব পছন্দের। আমার তো খুব ইচ্ছে ছিল কোনো খুনি ফ্যামিলিতে বিয়ে করার, কেননা নিঃসন্দেহে তারা অনেক সাহসী। জানি একটা মেয়ের মুখে এটা জঘন্য পছন্দের কথা, কিন্তু কি করার, আমার পছন্দ তো এমনই। অভি, কি করার বলো? বাট তুমি তো একেবারেই ভেজা বেড়াল। আই থিঙ্ক তোমার ফ্যামিলির সবাই এমন। একটুও রক্ত গরম না তাদের, কেউ মারলেও প্রতিবাদ করে না। তোমার থেকে তোমার চাচাতো ভাইরা বেশি সাহসী, তাই না? ইস, ওদের কারোর সাথে বিয়ে হলে আরও বেশি খুশি হতাম। আমিও লেডি কিলার হতে পারতাম। অভি মৃদু হেসে বলল, আমার চাচাতো ভাইয়েরা সাহসী? ওরা চলেই তো আমার বাবা সাহসী। মেয়েরা এসব মারামারি খুন খারাপই পছন্দ করে না বলে আমি তোমাকে কখনো কিছুই বলিনি। আমার বাবার হাতে সবসময় রক্তের দাগ লেগে থাকে। তার ছেলে আমি, আমাকে কি কম সাহসী মনে হয়? আমার বাবা জাস্ট এক টানে গলা আলাদা করে ফেলে। ভাবো তাহলে কেমন পলিটিশিয়ান। মন খারাপ করো না, তোমার স্বপ্ন পূরণ হবে আমার সাথে বিয়ে হলে। অভি কথাগুলো বেশ প্রাউডের সাথেই বলল। আসলে জানতাম অন্য কারো প্রশংসা করলে আপন ইচ্ছেতেই সব সত্য বের করবে। তাদের কাজের ক্রেডিট অন্য কেউ নিবে, এটা কিভাবে হতে দিবে? বেশ তাচ্ছিল্যের স্বরে হেসে বললাম, এমন বানিয়ে বানিয়ে মিথ্যে বলো কেন? তোমার বাবা তো ভিতর ডিম, ওনার কাউকে চড়থাপ্পড় মারার সাহস নেই। আমি চোখে দেখলেও বিলিভ করব না। আর তুমি কিনা মুখে বলছো, তাই আমি মেনে নিব? আমার কাছে হিরো সাজতে চাইছো, তাই না? মুগ্ধম, তুমি হয়তো জানো না আমি কার ছেলে, তাই এমন কথা বলছো। আসলে কখনো বলতে চাইনি যদি ছেড়ে চলে যাও। প্রতি বছর ইলেকশনে বাবা কত মানুষের গলা আলাদা করে তার ঠিক নেই। আচ্ছা, ইলেকশনে কোন কোন ইলেকশনে মানুষ মারলো? কই শোনা যায় না তো। আরে পুপ রাখেনি তো। আমি তো শুনেছি আরো কত বছর আগে তোমার চাচাতো ভাইয়েরা ফখরুল আনান চেয়ারম্যানের ছেলের বৌমাকে মেরেছিল। শোনার পর থেকেই আমি ক্রাশড। বাট তোমার বাবার ব্যাপারে তো কিছুই শুনিনি। বারবার চাচাতো ভাইদের কথা বলছো কেন? ওটা আমার বাবা মেরেছিল। অভি আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে কথাটা বলল। বিলিভ হয় না আমার। ওটা তোমার চাচাতো ভাইয়েরা মেরেছিল। আমার বাবাই মেরেছিল। প্রুফ দেখাতে পারবে? পারবো। কি প্রুফ চাও? তোমার বাবার মুখে গল্প শুনে আমাকে ভিডিও করে সেটা পাঠাবে। আমি নিজ চোখে দেখব, তবেই মানব। সরি, এটা পারবো না। বাই এনি চান্স ভিডিও অন্য কারো হাতে পড়লে সমস্যা আছে। তার মানে তুমি আমার সন্দেহ করলে? এর মানে কি আমি কাউকে দেখাবো? আশ্চর্য। সরি, আমি সন্দেহ করিনি। সন্দেহ না করলে মিথ্যে বলেছো। তুমি জানো না আমি মিথ্যে কথা কোনোদিন পছন্দ করি না। তোমাকে আমি দুইটা কারণে আজ ছেড়ে গেলাম। এক, আমাকে মিথ্যে বলেছো, না হলে আমাকে সন্দেহ করেছো। সব ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি, বাট তুমি ফেল। আয়েশ হলে আমি মুখে যা বলতাম তাই করতো। আরে আয়েশ তো নিজে খুন করেও আমার কাছে স্বীকার করে, এতটাই ট্রাস্ট করে। সেখানে তুমি কিনা তোমার বাবার ব্যাপারে আমাকে সন্দেহ করছো। আমি গেলাম অভি, আর জীবনে ফোন বা কল করবা না। মুগ্ধ, যেও না।
আমি আজই প্রুফ দেখাবো। তোমাকে সন্দেহ করি না। তোমার জন্য এরকম 1000টা ভিডিও আমি মেক করতে পারবো। তোমাকে পাওয়ার জন্য আমি সব পারবো। বেশ ভাব আর মুড নিয়ে অভির কাছ থেকে এলাম। খুব টেনশন হচ্ছে, অভি কি কোনো প্রুফ দেখাবে? একমাত্র অভি আছে যাকে ইউজ করে কোনো প্রুফ আমি বের করতে পারি। যতক্ষণ না মা বাবার খুনির শাস্তি দিতে পারছি আমার মনে শান্তি নেই। রক্ত সেকেন্ডে সেকেন্ডে গর্জন দিয়ে উঠছে। নিচু হাতে শাস্তি দিতে পারলে বেশি শান্তি পেতাম, কিন্তু আমি নিজেও অপরাধী হয়ে যাব। আমার পরিবারের মানুষ আবারও অশান্তিতে ভুগবে, এটা আমি চাই না। বাসায় ফিরে দেখি আয়েশ আর শ্রুতি দুজনে বসে গল্প করছে। আমি রুমে প্রবেশ করতেই শ্রুতি বেরিয়ে গেল। আয়েশ আমার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, আমি জানি তুমি যাই করবে ভুল কিছু করবে না। তোমাকে অনেক চিন্তিত লাগছে। কি হয়েছে মুগ্ধতা? আসলেই আমি চিন্তা করছি, তবে সেটা অভিকে নিয়ে। অভি কি পারবে আমাকে কোনো প্রুফ দেখাতে? আয়েশকে কিছুই বললাম না। আয়েশের বুকে মাথা রেখে বললাম, খুব ক্লান্ত লাগছে আমার। তোমার বুকে কিছুক্ষণ মাথা রেখে ঘুমোতে চাই। আমার বুক কি কিছুক্ষণের জন্য? তোমার জন্য সারা জীবনের মতো রেজিস্ট্রি করে দেওয়া। সারা জীবন নিশ্চিন্তে ঘুমাতে পারো। এরই মাঝে আম্মু আর বাবা ডাকলো খাবার খাওয়ার জন্য। রাতে আয়েশের সাথে শুয়ে আছি, ঘুম নেই চোখে একটুও। আয়েশ কখন ঘুমিয়ে পড়েছে জানি না। নিদ্রাহীন দুটো চোখ সারাক্ষণ ভেবে চলেছে কতটা কষ্ট হয়েছিল মা বাবার। নিশ্চয়ই আমাকে খুব মনে পড়ছিল তাদের। আমাকে দেখার জন্য ছটফট করেছিল নিশ্চয়ই। তারা ওই সময় যে ব্যথা, যে কষ্ট অনুভব করেছে, সেম কষ্ট আজ আমি অনুভব করছি। মধ্যরাতে হোয়াটসঅ্যাপে অভি নক দিচ্ছে। মেসেজ সিন করতেই অভি আমায় মেসেজ করেছে, বাবার সাথে অনেক দিন পর আজ আবার মদ খেয়েছি। খেতে খেতে সব শুনেছি আর গোপনে ভিডিও করেছি। এইবার তো টাচ করম। বলেই ভিডিও সেন্ড করলো। আমার মনের মাঝে চাপা উত্তেজনা কাজ করছে। আর কিছুক্ষণের মাঝে আমার হাতে প্রমাণ আসবে। আমি শোয়া থেকে উঠে বসলাম। এরপরে ভিডিও আসলো ফোনে। দেখার আগে সেভ করে রাখলাম আর আয়েশের নাম্বারে ফরওয়ার্ড করে রাখলাম। কিছুক্ষণের মাঝে অভি ডিলিট করে দিল। অভি ভেবেছে ডিলিট করে দিয়েছে ভিডিও, আর আমার কাছে নেই। কথাই আছে, নারীর জন্য পুরুষের উন্নতি, আবার নারীর ফাঁদে পুরুষের সর্বনাশ। আমি জানতাম অভি আমার প্রতি মারাত্মক দুর্বল। সেই দুর্বলতাই অভি আমার কথা শুনতে বাধ্য। আমি জানতাম অভি শুনবেই আমার কথা, কিন্তু এত সহজভাবে কাজটা হবে আমি বুঝতেই পারিনি। অভির বাবা কি জানতো শেষ বয়সে নিজের পাপের মোচন ছেলের করা একটা ভুলের জন্য পাবে? কথাই আছে, পাপ বাপকেও ছাড়ে না। আসলেই ওনার পাপ মোচনের সময় হয়ে এসেছিল। ভীষণ খুশিতে আয়েশকে ডেকে তুললাম। সেই রাতেই আয়েশ, আমি, বাবা মা থানায় গেলাম। প্রমাণ সহ অভিযোগ করে আসলাম। পরের দিনই অভির বাবা সহ বাকিদের গ্রেপ্তার করা হলো। মা বাবার কথা মনে নেই, তবে তাদের আত্মার শান্তি আমি দিতে পেরেছি হয়তো। দুটো পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। সবাই যেন ভীষণ মানসিক তৃপ্তি পেল। আর আমি পেলাম এই পৃথিবীর সবথেকে বড় প্রাপ্তি। একটুও খারাপ লাগছে না আজ আর আমার। চারিদিকে নিউজে নিউজে ভরে গিয়েছে। হেডলাইনে বড় বড় করে লেখা, মারুফ আনান ও তার স্ত্রীর খুনের 19 বছর পর তাদের মেয়ে সেই খুনিদের খুঁজে প্রমাণ সহ আইনের আওতায় এনেছে। সারা দেশে এখন এই একটাই নিউজ। উপযুক্ত প্রমাণ পাওয়াই আর পুলিশের রিমান্ডের অত্যাচারে পুরো সত্য স্বীকার করে নিল অভির বাবা সহ বাকিরা। কেটে গেছে আরো 2 মাস। আজ সবাই আমরা আদালতে উপস্থিত। আমাদের একটাই দাবি, উপযুক্ত বিচার চাই। জজ সাহেব অভির বাবার ফাঁসির রায় দিলেন এবং সেটা খুব দ্রুত কার্যক্রম হবে বলে জানালেন। আদালতে অভি আর আমি আজ মুখোমুখি। গত 2 মাসে অভি 1000বার জানতে চেয়েছে আমি কেন এমন করেছি, কেন এমন করলাম। আমি কিছুই বলিনি, শুধু বলেছিস যেদিন তোমার বাবার উপযুক্ত বিচার হবে সেদিন আদালতে দেখা হবে, সেদিন বলবো কেন করেছি এমন। অভি অনেকবার মেসেজ করে জিজ্ঞেস করেছে, নিউজের লেখাগুলো কি সত্য? ওনারা তোমার মা বাবা কিভাবে হন? আমি কোনো উত্তর দিইনি। আজ দেখা হয়েছে অভির সাথে। অভি আর ওর ফ্যামিলির চোখ ভরা পানি, আমি আর আমার ফ্যামিলির মুখে হাসি। এই প্রথম বোধহয় কারো মৃত্যুর সংবাদে আমি এতটা খুশি। অভির মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। অভি অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। অভির মনে হাজারো প্রশ্ন। আমার পাশে আয়েশও আছে।
আমি 2 হাতের তালু ছাড়তে ছাড়তে ড্যাম কেয়ার ভাব নিয়ে বললাম, অভি, সো সরি প্রাক্তন। বাবার বেটা দুজনকে শাস্তি দিতে পেরে ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে অভি? কষ্ট কি খুব বেশি হচ্ছে? তুমি আমার বাবার সাথে এমন কেন করলে? আমি অনেকবার মেসেজ করেছি, কল করেছি, তুমি উত্তর দাওনি। আজ অন্তত আমি জানতে চাই। বাবার জন্য খুব দরদ হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে খুব? তোর বাবার জন্য আমি আর আমার ফ্যামিলির মানুষের থেকে 1000 গুণ বেশি কষ্ট। তোর বাবার জন্য আজ আমি এতিম। আমার মা বাবার ঘাতক তোর বাবা। সত্যিই তোমার বাবা মা ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাবতেও ঘৃণা লাগে আমার বাবার খুনির ছেলেকে আমি ভালোবেসেছিলাম। আমার বাবার শাস্তি আমাকে কেন দিচ্ছ? বাবার অপরাধের শাস্তি দিলে বাবাকে, সেটা নিয়ে আমি কিছুই বলবো না, কিন্তু আমাকে কেন ছেড়ে যাচ্ছ? আমি আয়েশের হাত শক্ত করে চেপে ধরলাম। অভির কথার কোনো উত্তর দিলাম না। অভি ভীষণভাবে কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। অসহায়ের মতো আমাকে চাইছে, করুণ আঁকো দিতে চাইছে আমাকে। ভালোবাসা বুঝি এইভাবেই পোড়ায় মানুষকে? অভি বুক ফাটা আর্তনাদ নিয়ে বলছে, প্লিজ মুগ্ধম, একটা সুযোগ দাও আমাকে। আমি আমার বাবার মতো না, আমি তোমার মতো করে নিজেকে গুছিয়ে নিব। আরোহী 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। আরোহীর মুখে বিশ্ব জয় করা হাসি, ভ্রু নাচিয়ে নাচিয়ে পড়ল, আজ কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? মুগ্ধকে হারিয়ে খুব কষ্ট হচ্ছে তাই না? তোকে চ্যালেঞ্জ করেছিলাম, রিভেঞ্জ আমি নিব অভি। মুগ্ধতাকে আমি তোর হতে দিব না। তোর থেকে মুগ্ধতাকে আলাদা করে আমি রিভেঞ্জ নিয়েছি। কাউকে ঠকালে নিজেরও ঠকতে হয়। ঠিক এমনই কষ্ট সেদিন আমার হয়েছিল। আমি ছটফট করেছিলাম কষ্টে, কিন্তু তুই আমাকে নির্লজ্জ বেহায়ার মতো কত কিছু বলে গালি দিয়েছিলি, মনে আছে? কি দারুণ না? আমাকে ছেড়ে যার কাছে গেলি তার হাত ধরে তোর পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। এটাকে কি বলে জানিস? রিভেঞ্জ অফ নেচার। আমরা ভালো আছি অভি, আর ভালো থাকবো, কিন্তু বেঈমান প্রতারকরা ভালো থাকে না। ভালো থাকাটা এত সহজ নয়। আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। তোর বাবার জন্য আমাদের সবার প্রিয় খালামণিকে হারিয়েছিলাম। তোর বাবা কি ভেবেছিল কোনোদিন কেউ তাকে শাস্তি দিতে পারবে না? পাপের শাস্তি ঠিকই একদিন হয়, একদিন পাওয়া যায়, সেটা গল্পে হোক আর বাস্তবে হোক। আরোহী, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি না আমাকে হারিয়ে তুমি কতটা কষ্ট পেয়েছিলে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আজ আমি পাচ্ছি। ভালোবাসা বড্ড সর্বনাশা, প্রেমের মরণ ফাঁদে আমি ফেঁসে গিয়েছি। সেদিন আদালত থেকে সোজা আমার দাদুর বাড়িতে গেলাম। মারুফ কটেজে লেখাটা কি সুন্দর চকচক করছে। আমার পিতৃভূমিতে দাঁড়িয়ে শান্তিতে নিঃশ্বাস নিলাম। মা বাবার কবরের কাছে গিয়ে খুব কাঁদলাম। বাবা মা, আমি পেরেছি তোমাদের খুনিকে শাস্তি দিতে, আমি পেরেছি সেই নরপিশাচদের শাস্তি দিতে। খুব মিস করছি তোমাদের, খুব বেশি মিস করছি। তোমরাও তোমাদের মেয়েকে খুব মিস করো তাই না? আয়েশের আম্মাকে বলে বাবার নামের একটা জমিতে এতিমখানা করে দিলাম। দাদুর অনেক সম্পত্তি ছিল, তা এখনও আছে, শুধু পড়ে আছে। কিছু জায়গা বিক্রি করে এতিমখানা উন্নয়নের কাজে ব্যবহার করলাম। দিন গেল, রাত ফুরলো, সময় এগিয়ে গেল আরও খানিকটা। কুয়াশার কম্বল গায়ে ঢেকে আছে সূর্য, সাদা কুয়াশার আবরণ মুড়ে আছে শহর। চারিদিক কুয়াশাচ্ছন্ন। সকালের শুভেচ্ছা দিতে অতিথি পাখি শোরগোল করছে সকাল থেকে। ঠান্ডায় ঘুম বেশ এঁটে বসেছে চোখে। কাল রাত 8টায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আয়াস অনেকবার আমাকে ডিস্টার্ব করেছে, কিন্তু লাভ হয়নি। গভীর ঘুমে মগ্ন ছিলাম আমি। শীতকালটা মানেই ঘুমকাল আমার কাছে। আয়াস কাল সন্ধ্যায় বলে রেখেছিল, শীত পড়েছে ধরে তুমি আমায় ভীষণ ফাঁকি দাও। একটু ভালোবাসতে পারি না, আদর করতে পারি না। হে মহান শীত, দয়া করিয়া বিদায় হয়ে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দাও।
তার সে কথা আমি রাখতে পারিনি। ঘুম এলে পৃথিবীর কোনো হুঁশ থাকে না আমার। আজ সকালে ঘুম ভাঙতেই দেখি আয়েশ আমাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে রেখেছে। আজ বোধ হয় তার থেকে ছাড়া পাওয়া যাবে না, যেভাবে শক্ত বাঁধনে বেঁধেছে আমাকে। আমি তার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে কতবার ডাকলাম। একটু বেশি বেশি ডাকাডাকির ফলস্বরূপ সে আমাকে ছেড়ে দিয়ে পেটের উপর মুখ গুজে শুয়ে পড়ল। পেটের উপর নাকি ডুবিয়ে আবারও গভীর ঘুমের রাজ্যে মগ্ন সে। তার নিঃশ্বাস উপচে পেটের ওপর পড়ছে। আয়েশের মুখের দিকে তাকিয়ে দেখি নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমুচ্ছে। বেশ কয়েকবার ডাকাডাকির পরেও আয়েশ উঠল না। আমার ডাক তার কানে যাচ্ছে কিনা জানি না। অনেক বেশি ডাকের ফলস্বরূপ সে আবার কোমর জড়িয়ে ধরে আরও আয়েশ করে ঘুমানোর চেষ্টা করল। আয়েশের চুলের মধ্যে বিলি কাটতে কাটতে বললাম, অনেক বেলা হয়েছে, উঠতে হবে না? আয়েশ ঘুম ঘুম চোখে তার মাথায় চালানো আমার হাত টেনে নিয়ে তার বুকের উপর রেখে বলল, বেবি ডল, একটু ডিস্টার্ব করো না, অনেকদিন পর একটা রোমান্টিক সকাল পেয়েছি, একটু উপভোগ করতে দাও। আয়েশের বুকে চিমটি কেটে বললাম, অনেকদিন পর কোথায়? রোজ সকালেই এভাবে বিরক্ত করো তুমি। আয়েশ আবারও ঘুম ঘুম মাতাল করা কণ্ঠে বলল, আজকের সকাল আর একটু বেশি রোমান্টিক। কেন? আজ ঠান্ডা বেশি। ঠান্ডার সাথে রোম্যান্সের কি রিলেশন? রিলেশন আছে, ঠান্ডা বেশি পড়লে আমার তোমাকে বেশি করে আদর করতে ইচ্ছা করে। মন চাই দুনিয়ার সব ভ্যানিশ হয়ে যাক, শুধু আমি আর আমার বউ সারা দুনিয়া জুড়ে প্রেম করে বেড়াই। দুনিয়া প্রেম ভালোবাসার জন্য উন্মুক্ত করা হোক, আমি আর আমার বউ যেখানে সেখানে যেন একটু প্রেম করতে পারি। ইস, শখ কত! ছাড়ো আমায়। আজ শুক্রবার, পাঞ্জাবি ধুয়ে দিতে হবে। তুমি নামাজে যাবে না? ছাড়াছাড়ি নেই, নামাজে টাইমলি চলে যাব, এখন অন্য কিছু টাইম। অসভ্য একটা। অসভ্য বলাতেই আয়েশ অসভ্য একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো। তারপর পেটে ওষ্ঠ ডুবিয়ে অনেকক্ষণ রইল। তপ্ত নিঃশ্বাস ঘন ঘন পড়ছে পেটের উপর। ভয়ানক এক শিহরণ খেলে গেল শরীরের ভেতর। লোমকূপও দাঁড়িয়ে গেল। হঠাৎ অন্য এক শীতলতা শরীরের মাঝে শিহরণ জাগালো। আমি দ্রুত আয়েশকে ধাক্কা মেরে বিছানা ছেড়ে উঠে যেতেই আয়েশ সাথে সাথে হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। আমার ভারী হয়ে আসা নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। আয়েশ আমার পেটে তার হাত রাখল। হাতের উপর থুতনি ঠেকিয়ে ভরপুর ঘুমে ডুবো ডুবো চোখে তাকিয়ে রইল আমার দিকে। চোখের পলকই পড়ছে না আয়েশের। বড্ড বেশি নেশা তার চোখে। সদ্য ঘুম থেকে ওঠা প্রেমিকের চোখে দুষ্টুমির ছড়াছড়ি দেখছি আমি। আমার হাত টেনে নিজের কাছে নিয়ে হাতের আঙ্গুলগুলো নিজের হাতের মধ্য নিয়ে দুষ্টুমি করছে আর মৃদু মৃদু হাসছে। চাইলেই কি তার শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়া সম্ভব? তার ঠোঁটে জেগে ওঠা দুষ্টুমি আস্তে আস্তে ভালোবাসার অলংকার হিসেবে সমস্ত শরীরে ছুঁয়ে দিল। আমিও হারিয়ে গেলাম তার ভালোবাসার গহীন গভীরে। খানিকটা সময় পর আয়েশের বাঁধন থেকে মুক্তি পেয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে চুল ছাড়তে ছাড়তে বের হলাম। আয়েশ টাওয়াল কাঁধে করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ওর হাসি দেখে আমি ভীষণ লজ্জা পেলাম। মাথা নিচু করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আয়েশ আমার সামনে এসে দাঁড়ালো। আমি লজ্জায় ওয়ালে পিঠ ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। আয়েশ আমার দুই হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে তাকালো আমার দিকে। আমার পায়ের পাতায় ওর একটা পা আলতোভাবে রেখে বলল, কোথায় পালাও তুমি? সারাদিন শুধু পালিয়ে বেড়াও কেন? হাউ স্ট্রেঞ্জ বউ তুমি আমার। বলেই আমার গালে মুখে অগণিত চুমু খেতে খেতে বলল, এই ভেজা চুল লজ্জা মাখা গাল আমাকে উন্মাদ করতে যথেষ্ট। আমি লজ্জায় আয়েশকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে দাঁড়ালাম। কুসুম ভাবির ফ্ল্যাটের দিকে নজর গেল। ভাবতেই খারাপ লাগছে। ভাবির মতো নিষ্পাপ একটা মেয়ে যদি জানে তার না থাকায় তার স্বামী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছে, সহ্য করতে পারবে না নিশ্চয়ই। ইস, মানুষের জীবন কত বিচিত্র। খুব বিশ্বাসের মানুষটাও একদিন বেইমানি করে খুব নিষ্ঠুরভাবে। আচ্ছা, শরীরে কি সব? মনের ক্ষুধার থেকে কি শরীরের ক্ষুধায় কষ্ট বেশি? ব্যাপারটা আজও বুঝলাম না। সত্যি, কুসুম ভাবি আসবেন আর কিছুদিন পর। ভাবির একটা ছেলেও হয়েছে, অথচ এই বাসায় কুসুম ভাবির হাজবেন্ড এসব করছে। আজ ভাইয়া নামাজে গেলে এই বেটিরে আমি ধরবো, খুব করেই ধরবো। এর বিচার হওয়া উচিত। একটা পরিবার এভাবে আমি ভেঙে যেতে দেখতে পারি না, মানে কিছুতেই পারি না।
12:30 বাজে। আয়েশকে আমি পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিতে দিতে বললাম, জিলিপি নিয়ে আসবে কিন্তু, মসজিদেরটা খেতে ভালো লাগে। আয়েশ আমার গলা জড়িয়ে ধরে বলল। ওকে ম্যাডাম, আনবো। এরই মাঝে কুসুম ভাবির বাসার কাজের মহিলা রেণুকা উকি মেরে বলল। আসবো ভাইজান। আয়েশ হাসি মুখে বলল। এসো রেণুকা। আমি ভয়ানক রাগী মুডে আয়েশের দিকে তাকিয়ে আছি। আয়েশ আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল। তোমার কষ্ট হয় তাই? বুকে হাত বেঁধে অগ্নি চোখে আয়েশের দিকে তাকিয়ে বললাম, তোমাকে বলেছি আমি কাছের মহিলা লাগবে। আশ্চর্য, তুমি বলবা কেন? তোমার কষ্ট হয় আমি তো বুঝি। আমার নাকি তোমার কাছের মহিলার প্রয়োজন ঠিক বুঝছি না আয়েশ। আয়েশ ভ্যাবাচ্চাকা খেলো আমার কথা শুনে। আমি কাছের মহিলার দিকে তাকিয়ে বললাম, এই হ্যালো, আপনি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছেন কেন? এটা আমার বাসা। আমার বাসায় প্রবেশ করতে হলে আমার পারমিশন নিতে হবে। আপনি ওর পারমিশন নিলেন কেন? ভাই, পুরুষ মানুষ দেখলে তার গায়ে পড়ে কথা বলতে হয় বুঝি? এই মহিলা, বারবার ওর দিকে তাকাস কেন? আমার দিকে তাকা আর আমার কথার উত্তর দে। যদি আয়েশের সাথে আর কখনো ভুলেও কথা বলিস, আমি কি করব তোর আইডিয়াও নেই। আফা, আপনি এমন করতেছেন কেন? কেমন করব? এই চরিত্রহীন মহিলা, অন্যের জামাই নিয়ে ইটিস পিটিস করিস কেন? কেন করিস? শরীরে খুব জ্বালা তাই না? বিয়ে করিস না কেন তাইলে? বিয়ে না করে অন্যের বিবাহিত জামাই নিয়ে ইটিস পিটিস? তোর বিয়ে করা লাগবে, আর আমি তোর বিয়ের ব্যবস্থা করব সবার আগে। শোন বজ্জাত মহিলা, তোরা পুরুষ মানুষের মাঝে কামনার সৃষ্টি করিস, আর তখন শয়তান ভর করে পুরুষ মানুষের মাঝে, আর তোদের মায়া জালে ফেসে যায়। পৃথিবীতে নারী জাতীয় কারণে যত ঘর সংসার ভেঙেছে তার বেশিরভাগ দোষ এইসব দুশ্চরিত্রা মহিলা। এক মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্টের কারণ কিভাবে হোস? মানুষ নাকি তোরা? কারোর স্বামীর প্রেমিকা হওয়া বুঝি খুব গর্বের কাজ? আমার বাসা থেকে বের হ, এক্ষুনি বের হ। ভাই, আপনি তো ডাকছেন। আপা এমন ব্যবহার করতেছে কেন? আবার ভাই? এই মহিলা, এই তুই কি পুরুষ মানুষের সাথে ছাড়া কথা বলতে পারিস না? তোর সাথে আমার এমনিতেও কথা আছে, এখন বের হ আগে। রেণুকার সাথে এমন ব্যবহারের কোনো কারণই আয়াস খুঁজে বের করতে পারল না। আয়াস হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আয়েশ আমার ঝগড়া দেখে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আসলেই আয়েশ বুঝতে পারছে না আমার কি হয়েছে, আমি কেন এমন করছি। রেণুকা বেরিয়ে গেল। আয়েশ এবার বেশ বিরক্ত কণ্ঠে বলল। এটা কি হলো মুগ্ধতা? তুমি এসব কি বললে আজ? ছি, একটা কাজের মহিলার সামনে এমন আপত্তিকর কথা কিভাবে বললে, তাও আবার আমাকে নিয়ে? আমাকে তুমি এমন ভাবলে কিভাবে? দিন দিন তুমি খুব সন্দেহজনক মেয়ে হয়ে যাচ্ছ। আজ থেকে সিরিয়াল দেখা বন্ধ তোমার। এসব দেখে দেখে এমন হচ্ছ তুমি। তোমাকে আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে গো? একটা কাজের বুয়া এনে দাও। আজকাল যে চোখ পড়েছে পুরুষ মানুষের বিশ্বাস করা যাচ্ছে না। তুমি এই রেণুকার সাথে প্রেম করবা বলে ডেকেছো আমি নিশ্চিত। এই মেয়ে বলে কি? আমাকে বিশ্বাস করো না তুমি? কিভাবে করব? আশ্চর্যজনক কথা বললে তুমি। আমি কি বিশ্বাস ভঙ্গের কিছু করেছি? ওই রেণুকা কুসুম ভাবির বরের সাথে অবৈধ সম্পর্ক করে, আমি অনেকবার দেখেছি। আগামীকাল কুসুম ভাবি আসবে, সে জানলে কি হবে বলো তো? রেণুকাকে আমি দু চোখে দেখতে পাচ্ছি না। ওই রেণুকার একটা ব্যবস্থা করো প্লিজ। তোমার তো কত ক্ষমতা, রেণুকার একটা ব্যবস্থা করো প্লিজ। এসব মেয়ে মানুষ আমি দু চোখে দেখতে পারি না। আগে তোমার একটা ব্যবস্থা করি, তারপর রেণুকার করব। আজ রাত হোক, এই ঠান্ডায় গায়ের সমস্ত কাপড় খুলে দাঁড় করিয়ে রাখবো। অশ্লীল লোক একটা। রেণুকার কি একটা ব্যবস্থা হবে না? আমি নিজ চোখে দেখেছি রেণুকার ভাইয়া জড়াজড়ি করে। ও মাই গড, ওনার মতো মানুষ এমন কিভাবে করতে পারেন? আচ্ছা শান্ত হও, তুমি নামাজ পড়ে আসি। তাহলে ভাবো, আর তুমি কিনা ওই মহিলাকে আমার বাসায় কাজের বুয়া নিয়ে এসেছো। আমি কোনো দিন বাসায় কাজের বুয়া রাখবো না। মানুষ অন্যের বরকে জড়িয়ে ধরে, আর তুমি নিজের বরকে জড়িয়ে ধরতে লজ্জা পাও। আয়েশ নামাজে গেল, কিন্তু 2টার বেশি বাজে আর ফিরল না। আমি ফোন দিয়েছি, বলল তার লেট হবে, আমি যেন খেয়ে নিই। অনেকবার জিজ্ঞেস করাতে বলল কুসুম ভাবির হাজবেন্ডের সাথে কিছু কথা আছে। যাক, নিশ্চিন্ত হলাম। আয়েশ তাহলে ভাইয়াকে বোঝাবে, আর আয়েশের কথা ভাইয়া রাখবে আমি জানি। বেশ আনন্দে লাফাচ্ছি আমি। কুসুম ভাবিদের রুমে গেলাম আমি। রেণুকা বসে টিভি দেখছে। আমি রেণুকার হাত চেপে ধরলাম আর বললাম, অন্যর বেডরুমে কি করিস? এমনভাবে শুয়ে আছিস যেন এটা তোর জামাইয়ের রুম। ফেসবুকে একটা লাইভ শেয়ার করি, তোর ছবি দিয়ে পোস্টার লাগিয়ে দিই, এই মহিলা হতে সাবধান। একটুও কি লজ্জা নেই? এত নীচ কেন তোরা? কি ভাবছিস কিছু জানি না? এই বাসায় সিসি ক্যামেরা আছে,
তোর সব কুকীর্তির ভিডিও আছে, এসব পুলিশকে দেখাবো আর তোর নামে সংসার ভাঙার অভিযোগ দিব। আচ্ছা তোর অবস্থা দেখ, তোর আর ভাইয়ার কি সম্পর্ক? বিয়ে করবে ভাইয়া তোকে? কখনো না, শুধু শুধু ইউজ করছে। সরকারের কাছে তোদের মতো দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থার দাবি জানাতে হবে। পরপুরুষে আসক্ত নারী আর পরনারীতে আসক্ত পুরুষকে নিষিদ্ধ করা হোক দুনিয়া থেকে। আয়াস যে অনেক বড় অফিসার তুই জানিস। আয়াস তোর কি করবে ঠিক নেই, জাস্ট রেডি হ শাস্তির জন্য। একটা সংসার ভাঙার জন্য তোদের মতো মহিলা যথেষ্ট। এসব মহিলাদের কোনো দিন সংসার হয় না, সারা জীবন এভাবেই মানুষের বিছানা চেঞ্জ করে বেড়াতে হয়। অন্যের স্বামীর সাথে পরকীয়া করা কি খুব গর্বের কাজ? রেণুকা আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলো, তার ভুল স্বীকার করলো। আয়াস যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সেজন্য বারবার ক্ষমা চাইলো। ভয়ে কাঁপছে রেণুকা, এই জন্যই বাসায় কাজের বুয়া না রাখাটাই ভালো। বেশিরভাগ কাজের মহিলার সাথে বাড়ির পুরুষের একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বাপের বাড়ি বা কোথাও দীর্ঘদিনের জন্য গেলে কাজের বুয়ার বাসায় যাতায়াত অফ করে দেওয়াটা বেটার। রেণুকাকে বললাম, আমার কাছে ক্ষমা চেয়ে কি বিপদ থেকে বাঁচতে চাইছো? আল্লাহ ক্ষমা করবেন না কখনো। সংসার ভাঙার শাস্তি আল্লাহ তোমাকে দিবেন। তোমার মতো অন্তত একজন মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই শাস্তির উদাহরণ দেশবাসীকে দেখানো উচিত, তাহলে কোনো মহিলা আর এমন সম্পর্কের দিকে আগাবে না। ওইসব পুরুষ যারা নিজের ওয়াইফ থাকতে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয় তাদের অন্ডকোষ কর্তন করে দেওয়া উচিত, তাহলে আর কেউ এসবের দিকে আগাবে না। রেণুকা তখনই চলে গেল বাসা ছেড়ে। পরের দিন কুসুম ভাবি এসেছে কোলে ফুটফুটে একটা ছেলে বাবু নিয়ে, কিন্তু এবার বাসায় ফেরার পর সুখের সংসার আর সুখের নেই, অশান্তিতে ভরপুর। ভাবির প্রাণের থেকে প্রিয় স্বামীকে ভাবি আর আগের মতো ভালোবাসে না, সব সময় খিটমিট করে। আসলে সত্য কখনো চাপা থাকে না। কুসুম ভাবি ধীরে ধীরে বুঝতে পেরেছিল রেণুকার সাথে ভাইয়ার কিছু একটা চলেছে। ভাবি যখন বাপের বাড়ি ছিল ভাইয়া নাকি খুব একটা ফোন করেনি, খোঁজ নেয়নি, খিটমিট করেছে। বেশ কতদিন সংসারে অশান্তি হওয়াতে ভাবি ভাইয়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। কুসুম ভাবি ফিরে আসার পর ভাইয়া সব সময় অনুতপ্ত, কিন্তু ভাবি আর ভাইয়াকে মেনে নিতে পারছে না। এসব অশান্তি নিয়ে ভাবি আবার ভাইয়াকে ছেড়ে চলে গেল। ভাইয়া অনেক ক্ষমা চেয়েছে, কিন্তু আর ভাবি আসতে রাজি নয়। আয়াস ভাইয়াকে বোঝানোর পর ভাইয়া খুব লজ্জিত। ভাবিকে হারিয়ে দিশেহারা ভাইয়া ঘুমের ওষুধ খেয়ে রাস্তায় চলাচল করে অ্যাক্সিডেন্ট হয়, প্রায় মৃত্যু শয্যায় পড়ে যায়। আয়াস আর আমি ভাবিকে বোঝালাম, তখন ভাবি ফিরে আসে আর ভাইয়াকে আর একবার সুযোগ দিয়ে দেয় সন্তানের জন্য। ভাবি আমাকে বলল, ভালোবাসার মানুষ যদি একবার বিশ্বাসঘাতকতা করে আর কোনো দিন তাকে ভালোবাসা যায় না, মনে যে ক্ষত সৃষ্টি হয় সেটা কোনো মলমেও মিটবে না। কথাটার মানে অনেক গভীর। ভালোবাসা হওয়া চাই ফ্রেশ, সেখানে দাগ পড়লে কলঙ্কিত হয়ে যায়। হারামের সত্যি আরাম নেই। কুসুম ভাবিকে ভাইয়া আগের মতো করে চাইছে, কিন্তু আর পাচ্ছে না। সেই টান আর ভালোবাসা কিছুই নেই। এখন সময় বলতে পারবে কুসুম ভাবি আগের মতো আর ভালোবাসতে পারবে কিনা। কিছু জিনিস নির্ভর করে সময়ের উপর, যার সমাধান সময় ছাড়া আর কেউ দিতে পারে না। কুসুম ভাবির হাজবেন্ডের সব থেকে বড় শাস্তি হলো ভালোবাসা হারানোর শাস্তি। একই ছাদের নিচে আছে, অথচ ভাবি কি আর আগের মতো পাচ্ছে না। সময়, দিন, মাস এগিয়ে গেল। আজ আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি। শ্বশুর বাড়িতে গিয়েছি আমরা। বাড়িটা লাল নীল আলো দিয়ে সাজিয়েছে অয়ন। আয়েশ একটা সবুজ শাড়ি এনে দিয়ে বলল, এটা পড়ো। একগুচ্ছ সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে সাজলাম। আম্মু আমার জন্য দুটো বালা নিয়ে এসেছে, খালামণি একটা শাড়ি নিয়ে এসেছে। বাড়ির সবাই ভীষণ আনন্দে আছে। আয়াসের আম্মা রান্নাঘরে রান্না করছে। আম্মু আর খালামণি আয়াসের আম্মার সাথে হেল্প করছে আর গল্প জুড়েছে। শ্রুতি বাটিতে মাংস এনে চেয়ারে বসে খাচ্ছে। অন্যদিকে অয়ন চুপটি মেরে বসে আছে সোফার কোনায়। ভীষণ মন খারাপ অয়নের। আমি বুঝে উঠতে পারছি না অয়নের কি হয়েছে। অয়নের পাশে গিয়ে বললাম, কি হয়েছে? অয়ন চোখ তুলে তাকিয়ে বলল, বিয়ে করতে চাই। আমি হাসলাম। মজা করছি না, বিয়ে করতে চাই। করো, সমস্যা কি? মা বাবা আর ভাইয়াকে রাজি বানানোর দায়িত্ব তোমার। কাকে বিয়ে করবে? আরোহী। আরোহীকে প্রপোজ করেছি। সে বলে প্রেম ভালোবাসায় সে বিশ্বাসী নয়, সে আর ঠকতে চায় না।
আচ্ছা, কে বলেছিল তোমাদের দুই বোনকে ওই গবেটের সাথে প্রেম করতে? আর ওই প্রেম করতে চাইছে না, এর মানে বিয়ে। আমি অয়নকে বললাম, তুমিও বিয়ে করবে ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভালোবেসে ফেলেছি, কি করব? কিচ্ছু করার নেই ভাবি, প্লিজ ম্যানেজ করো বাড়িতে। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হবার পর বাড়ির সবার মাঝে অয়ন আর আরোহীর বিয়ের কথাটা তুললাম। আমি আয়াস সবাইকে বুঝিয়ে বিয়েতে রাজি করালাম। অয়ন আর আরোহীর বিয়ের একদিন আগে সারিকা মেসেজ করেছে, কেমন আছো? তেলে বেগুনে চলে আয়াসের ফোন আছাড় মেরে পড়লাম, এই সারিকা আবার মেসেজ দিয়েছে কেন? দেখো, আমিও কিন্তু প্রেম করব একটা। আয়াস হেসে বলল, শারিকার বিয়ের সামনে আর প্রেম? আগামী 7 জন্মে তোমার প্রেমিক হয়ে আমি জন্ম নিব। অয়ন আর আরোহীর বিয়ে হয়ে গেল। বেশ ধুমধাম করে বিয়েটা দেওয়া হলো। অয়ন আর আরোহীর বিয়ের রাতেই ছাদে পাটি বিছিয়ে আয়েশের হাতে মাথা রেখে দুজনে শুয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে ছাদে। মৃদু মৃদু বাতাসে আয়েশের বুকে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখছি। আয়েশ আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলল, বেবি ডল, তুমিও একটা চাঁদ। আকাশের ওই চাঁদটা সবার, আর তুমি শুধু আমার। আয়েশ আমার ঘাড়ে নাক ডুবিয়ে আমাকে জড়িয়ে ধরে চুপটি মেরে শুয়ে রইল। আয়েশের বুকে মাথা রেখে ঘুম, ওর ঘামের গন্ধ, ওর উষ্ণতা সবই আজ আমার কাছে ভয়ঙ্কর এক নেশা। আয়েশ মৃদু মৃদুভাবে ওষ্ঠ স্পর্শ করছে ঘাড়ে। বারবার কেঁপে উঠছি আমি। ভালোবাসার শিহরণে আয়েশের পিঠের শার্ট খামচে ধরলাম দুহাতে লজ্জায়। আয়েশ কতবার আমাকে জড়িয়ে ধরেছে, আমি ততবারই লজ্জায় মিহিয়ে গিয়েছি। আয়েশের দুষ্টুমি থামবে না জানি। আমি আস্তে করে বললাম, এটা কিন্তু ছাদ। আয়েশ নেশাক্ত কণ্ঠে বলল, বেডরুমে চলো। বলেই আমাকে কোলে তুলে নিল। আমি লজ্জায় ওর বুকে মাথা গুজে বললাম, চাঁদটা সুন্দর না? একদম গোলাকার। আয়েশ আমার গালে চুমু দিয়ে বলল, আমাদের দুজনের চন্দ্রবিলাস হওয়া উচিত, তাই না? আমি অকারণেই লজ্জা পাচ্ছি। শাড়ির আঁচলে মুখ ঢেকে বললাম, আমাদের দুজনের নয়, 3 জনের। 3 জন কোথায় পেলে? এটুকু বলেই আয়েশ চোখ বড় বড় করে বলল, সত্যি, বাট আমরা তো প্রোটেকশন নিয়েছি। আমি হেসে বললাম, আমি ওইসব কিছুই করিনি, বিকজ আমার বেবির শখ ছিল। আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি সারপ্রাইজড মুগ্ধ। আনন্দে আমার কেঁদেই দিতে ইচ্ছা করছে। জানো, কিছুদিন আগে আমি একটা ব্যক্তিগত সমস্যায় ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলল আপনি বাবা হতে পারবেন কিনা বলা মুশকিল। সেই দিন থেকে রোজ তোমাকে জড়িয়ে ধরতাম আর ভাবতাম, এই মেয়েটাকে আমি কি বলবো। আমি একজন অক্ষম পুরুষ, এই মেয়েটা মা হতে পারবে না জানলে আবারও ভেঙে পড়বে। তোমাকে বুঝতে দিব না বলে ফ্যামিলি প্ল্যানিং অকারণ করে গিয়েছি। আয়েশকে 2 হাতে জড়িয়ে ধরে বললাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ডাক্তার নন। সব ইনফরমেশন সবসময় সত্য হয় না। আমি জানতাম আমি মা হতে পারবো। আয়েশ আমার পেটে হাত রেখে বলল, তোমার মাম্মির খুব খেয়াল রাখবো, আর তোমার বেস্ট পাপ্পা হব, প্রমিস। আয়েশ আমাকে আবারও কোলে নিয়ে রুমে নিয়ে আসলো। বিছানায় বসিয়ে আয়েশ ফ্লোরে বসলো। আমার কোলে মাথা রেখে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ। আমি আয়েশের মাথায় চুমু দিয়ে বললাম, এমন স্বামী ভাগ্য কপাল কজনের হয়? পৃথিবীর সব মেয়ের থেকে আমি বেশি ভাগ্যবতী। আমার স্বামী মানে ভালোবাসার অন্য জগৎ। এত ভালোবাসবেন আমাকে সত্যিই আইডিয়া ছিল না। আয়েশ আমার দিকে তাকালো, মৃদু হেসে বলল, মুগ্ধতা, তুমি মানে সরলতার প্রতিমা। তুমি মানে মুগ্ধতায় পরিপূর্ণ আমি। বসন্ত উৎসবে দেখেছিলাম তোমাকে, সেখান থেকে প্রতিটা দিনই আমার জীবনের রঙিন বসন্ত। তুমি ময় বসন্তে রঙিন আমার জীবন। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথেই থেকো, পরকালেও আমার সাথেই থেকো। সেদিন থেকে আয়েশ আমার যত্ন আরও বাড়িয়ে দিল। আয়েশের মা, বাবা, অয়ন, আরোহী, আমার আম্মু, বাবা সবাই শুধু দিন গুনতে শুরু করলো, কবে বেবি পৃথিবীতে আসবে। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুর কি প্রয়োজন? আয়েশের মতো কেয়ারিং স্বামী আর এমন পরিবার থাকলেই যথেষ্ট। সুখের অভাব হয় না। রোজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এমন একটা আয়াস যেন সব মেয়ের জীবনেই আসে, আর ভালোবাসায় পূর্ণ হয় জীবন। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।